আপনারা কি সত্যি বিশ্বাস করেন যে আমেরিকা হঠাৎ করে রাতারাতি অত্যন্ত শান্তিকামী একটি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে? আপনারা কি এক মুহূর্তের জন্যও ভাবছেন যে মধ্যপ্রাচ্যে বছরের পর বছর ধরে ধ্বংসযজ্ঞ চালানোর পর আমেরিকা হঠাৎ করে ইরানের সাথে তাদের যুদ্ধ থামিয়ে শান্তির চুক্তি করছে স্রেফ মানবতার খাতিরে বা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য? যদি তাই ভেবে থাকেন তাহলে বলতে হবে পশ্চিমা মিডিয়ার প্রপাগ্যান্ডা আপনাদের মগজ ধোলাই করতে পুরোপুরি সফল হয়েছে। কিন্তু দর্শক, পর্দার আড়ালের আসল সত্যটা সম্পূর্ণ ভিন্ন। আমেরিকা আসলে কোনো মহৎ উদ্দেশ্যে শান্তির চুক্তি করছে না, বরং তারা বাধ্য হয়ে হাঁটু গেড়ে বসেছে। এই কথিত চুক্তির আড়ালে এমন একটা মার্কিন পরাজয়ের গল্প লুকিয়ে আছে যা সিএনএন, বিবিসি বা ফক্স নিউজ কখনোই আপনাকে সরাসরি বলবে না। আমেরিকার এই যুদ্ধটা আসলে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই খুব মনোযোগ দিয়ে আজকের এই বিশ্লেষণটা শুনবেন। দর্শক, এটা রয়টার্সের একটা এক্সক্লুসিভ রিপোর্ট। খবরটি প্রকাশিত হয়েছে আজ 15 জুন সকাল 5:33। রয়টার্স যে খবরটি ব্রেক করলো তার হেডলাইন ছিল ডলার হিটস 10-day লো অ্যাজ ইউএস ইরান রিচ পিস ডিল। অর্থাৎ আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তির খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের বড় ধরনের পতন ঘটেছে এবং তা গত 5 জুনের পর থেকে তার সর্বনিম্ন অবস্থানে গিয়ে ঠেকেছে। দর্শক, এখানেই তো সবচেয়ে বড় খটকা। লজিক্যালি চিন্তা করুন, একটা দেশে যখন যুদ্ধ শেষ হয় বা শান্তি চুক্তি হয় তখন তো সেই দেশের অর্থনীতির জন্য সেটা সবচেয়ে ভালো খবর হওয়ার কথা, তাই না? ডলারের দাম তো তখন হু হু করে বাড়ার কথা। তাহলে ডলার কেন মুখ থুবড়ে পড়ছে? কেন আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলার তার শক্তি হারাচ্ছে? কেন তেলের বাজারে এই নাটকীয় পতন ঘটছে? এই খবরের পরতে পরতে লুকিয়ে আছে আমেরিকার স্ট্র্যাটেজিক ব্যর্থতার অকাট্য প্রমাণ। একটি মাত্র হরমুজ প্রণালী গোটা মার্কিন অর্থনীতিকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে আজ। দেখুন, এই প্রেক্ষাপটটা বুঝতে হলে আপনাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। আমেরিকা বেশ কয়েক মাস ধরে ইরানের উপর সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছিল। তাদের উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার: ইরানকে ভাতে মারো, তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এবং শেষ পর্যন্ত ইরানি সরকারকে পতন বা আত্মসমর্পণে বাধ্য করা। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে আজকের বিশ্ব আর 90-এর দশকের বিশ্ব এক নয়। তারা ভেবেছিল ইরান হয়তো পশ্চিমা চাপে 2-1 মাসের মধ্যেই আত্মসমর্পণ করবে। কিন্তু রাশিয়া, চীন এবং ব্রিক্স ব্লকভুক্ত দেশগুলোর পরোক্ষ এবং প্রত্যক্ষ সাপোর্ট, অল্টারনেটিভ ট্রেড মেকানিজম এবং ডলারাইজেশন প্রক্রিয়ার কারণে ইরান শক্তভাবে টিকে গেল। উল্টো আমেরিকার নিজেদের ভিতরেই মূল্যস্ফীতি এমন এক মারাত্মক পর্যায়ে পৌঁছালো যে সাধারণ আমেরিকান নাগরিকদের নাভিশ্বাস ওঠার উপক্রম হলো। বর্তমান মার্কিন প্রশাসনের পলিসি মেকাররা খুব ভালোভাবে বুঝতে পারলেন এই যুদ্ধ যদি আরও কিছুদিন চালিয়ে যাওয়া হয় তাহলে ইরানের পতন হওয়ার অনেক আগেই আমেরিকার নিজের অর্থনীতি এবং গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেম ধসে পড়বে। আজ রয়টার্সের এই 15 জুনের রিপোর্টে খুব পরিষ্কারভাবে এবং নির্দিষ্ট করে বলা হয়েছে যে রবিবার মার্কিন এবং ইরানি কর্মকর্তারা একটি প্রাথমিক ফ্রেমওয়ার্ক বা রূপরেখায় একমত হয়েছেন। এই চুক্তির মূল শর্তগুলো কি কি? যুদ্ধ থামানো, ইরানের উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এখন এই খবর আসার পর গ্লোবাল কারেন্সি মার্কেটের রিয়াকশানটা একটু গভীরভাবে খেয়াল করুন, তাহলেই আপনি পশ্চিমাদের দুর্বলতাটা ধরতে পারবেন। সেফ হ্যাভেন হিসাবে পরিচিত মার্কিন ডলারের চাহিদা হুড়মুড় করে কমে গেছে। ইউরোর দাম 0.3% বেড়ে $1.16 দাঁড়িয়েছে এশিয়ান ট্রেডিং সেশনে। ব্রিটিশ পাউন্ড এবং স্টার্লিং 0.2% শক্তিশালী হয়ে $1.34 উঠেছে। এমনকি ঝুঁকিপূর্ণ মুদ্রা হিসাবে পরিচিত অস্ট্রেলিয়ান ডলার এবং নিউজিল্যান্ডের কিউই কারেন্সিও ডলারের বিপরীতে যথাক্রমে 0.6% এবং 0.4% বেড়েছে। শুধু তাই নয়,
ডলার ইন্ডেক্স, যা বিশ্বের প্রধান 6টি মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের শক্তি পরিমাপ করে, তা 99.55-তে এসে আটকে গেছে এবং আগের ট্রেডগুলোতে এটি গত 5ই জুনের পর থেকে তার সবচেয়ে দুর্বল অবস্থানে হিট করেছে। এখন এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো গ্লোবাল ইনভেস্টররা এবং আন্তর্জাতিক বাজার খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে আমেরিকা আর আগের মতো সেই একচ্ছত্র অর্থনৈতিক ও সামরিক আধিপত্য ধরে রাখতে পারছে না। তারা ইরানকে হার মানাতে পারেনি, বরং নিজেদের অর্থনীতি বাঁচাতে বাধ্য হয়ে পিছপা হয়েছে। ডলারের এই পতন আসলে মার্কিন জিওপলিটিক্যাল দুর্বলতা এবং মাল্টিপোলার বিশ্বের কাছে তাদের পরাজয়ের একটা প্রতিচ্ছবি। পশ্চিমা মেনস্ট্রিম মিডিয়া বারবার দেখাচ্ছে যে এই শান্তি চুক্তির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে। তারা এটাকে মার্কিন সরকারের একটা বিশাল বিজয় হিসাবে প্রজেক্ট করার চেষ্টা করছে, যেন আমেরিকা জাদুর কাঠি ঘুরিয়ে তেলের দাম কমিয়ে ফেলেছে। কিন্তু বাস্তব চিত্রটা মোটেও এতটা সহজ নয়। রয়টার্সের এই আর্টিকেলেই কি বলা হচ্ছে জানেন? বলা হচ্ছে যে আগামী কয়েকটা সেশনে আমরা ডলারের আরও পতন দেখতে পাবো এবং অস্ট্রেলিয়ান ডলার বা চীনের ইউয়ানের মতো মুদ্রাগুলো আরও শক্তিশালী হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে সাপ্লাই চেন নিয়ে। হরমুজ প্রণালী কত তাড়াতাড়ি পুরোপুরি খুলবে এবং তেলের সাপ্লাই স্বাভাবিক হতে আসলে কতদিন লাগবে তা নিয়ে এখনও অনেক ধোঁয়াশা রয়েছে। এটা এমন কোনো সুইচ নয় যে আজ চুক্তি হলো, যুদ্ধ বন্ধ হলো আর কাল থেকেই তেলের জাহাজ হু হু করে বের হওয়া শুরু করবে এবং আমেরিকা সহ গোটা বিশ্বের পেট্রোল পাম্পগুলোতে তেলের দাম জাদুকরীভাবে কমে যাবে। এই পুরো সাপ্লাই চেন পুনরায় স্বাভাবিক হতে সপ্তাহের পর সপ্তাহ নয়, বরং মাসের পর মাস সময় লাগবে। অর্থাৎ পশ্চিমীরা গত কয়েক মাস ধরে যে ইনফ্লেশনের আগুনে পুড়ছে এবং তাদের অর্থনীতি যে পরিমাণ ক্ষতবিক্ষত হয়েছে সেটা রিকভার করতে তাদের ঘাম ছুটে যাবে। আর এই পুরো সময়টাতে নন ওয়েস্টার্ন ব্লক, বিশেষ করে চীন এবং রাশিয়া, খুব শান্তভাবে বসে বসে পশ্চিমাদের এই দুর্দশা উপভোগ করেছে এবং গ্লোবাল সাউথের দেশগুলোর সাথে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত বন্ধন আরও মজবুত করেছে। ইরান প্রমাণ করেছে যে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার ক্ষমতা শুধু আমেরিকার হাতে নেই। আমেরিকার মতো একটা গ্লোবাল সুপার পাওয়ারকে তাদের নিজস্ব মুদ্রাস্ফীতি এবং সেন্ট্রাল ব্যাংকের পলিসি বাঁচানোর জন্য বাধ্য হয়ে নিজেদের সমস্ত ইগো এবং শর্ত থেকে সরে এসে ইরানের মতো একটা দেশের সাথে আপোষ করতে হচ্ছে। এটা কি কোনোভাবেই আমেরিকার শক্তির পরিচয় বহন করে, নাকি এটা তাদের চরম দুর্বলতার বহিঃপ্রকাশ? এটা বর্তমান সময়ের এমন একটা রূঢ় বাস্তবতা যা আজ থেকে 10-15 বছর আগে কেউ কল্পনাই করতে পারত না। এবার আসুন সেই আসল কথায়, যা আমি ভিডিওর একেবারে শুরুতে আপনাদের বলেছিলাম, যে এই চুক্তির আড়ালে আমেরিকার একটা বিশাল পরাজয় লুকিয়ে আছে। আপনারা লজিক্যালি চিন্তা করুন, আমেরিকা কেন ইরানের উপর ব্লকেট দিয়েছিল? কেন তারা সামরিক এবং অর্থনৈতিক যুদ্ধের পথে হেঁটেছিল? তাদের প্রধান এবং একমাত্র অফিসিয়াল যুক্তি ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকাতে হবে, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম চিরতরে ধ্বংস করতে হবে। গত 1 থেকে 1.5 দশক ধরে তারা সারা বিশ্বকে এই একই গান শুনিয়ে আসছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি। কিন্তু আজ 15ই জুনের রয়টার্সের এই রিপোর্টে একটা লাইন খুব সন্তর্পণে, খুব চালাকির সাথে লুকিয়ে রাখা হয়েছে। লাইনটি হলো, অ্যাজ দ্য ফেট অফ ইরানস নিউক্লিয়ার প্রোগ্রাম ওয়াজ লেফট ফর ফার্দার নেগোসিয়েশনস। অর্থাৎ চুক্তির এই ফ্রেমওয়ার্কে বা সমঝোতায় ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তই হয়নি। এটা ভবিষ্যতের আলোচনার জন্য ফেলে রাখা হয়েছে। দর্শক, ব্যাপারটা বুঝতে পারছেন? যে নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করার জন্য আমেরিকা এত বড় একটা যুদ্ধ বাঁধালো, গোটা গ্লোবাল ইকোনমিকে খাদের কিনারায় নিয়ে গেল, হরমুজ প্রণালীর মতো সেন্সিটিভ জায়গা বন্ধ হওয়ার পর
বন্ধ করার পরিস্থিতি তৈরি করলো, নিজের দেশের ইনফ্লুয়েশন বাড়িয়ে সাধারণ আমেরিকানদের জীবন দুর্বিষহ করে তুলল। সেই মূল ইস্যুটাতেই তারা কোনো সমাধান করতে পারল না। এর মানে কি দাঁড়ায়? এর পরিষ্কার এবং একমাত্র লজিক্যাল মানে হলো ইরান আমেরিকার এই প্রেশার ট্যাকটিক্সের কাছে মাথা নত করেনি। ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রামে চুল পরিমাণও ছাড় দেয়নি। আমেরিকা শুধু নিজেদের ইকোনমি বাঁচাতে, তেলের সাপ্লাই চেন ঠিক করতে, হরমুজ প্রণালী খুলতে এবং অভ্যন্তরীণ ইনফ্লুয়েশনের রাজনৈতিক চাপ থেকে বাঁচতে বাধ্য হয়ে তাদের সামরিক ব্লকেট তুলে নিচ্ছে। তারা তাদের মূল লক্ষ্য অর্জন না করেই লেজ গুটিয়ে পালাচ্ছে। এটা কোনোভাবেই একটা পিস ডিল বা সম্মানজনক শান্তি চুক্তি হতে পারে না। ডিপ্লোম্যাটিক এবং জিওপলিটিক্যাল ভাষায় এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক স্যারেন্ডার। আমেরিকা ইরানের কাছে হার মেনেছে, এটাই হলো সবচেয়ে বড় সত্য, যা পশ্চিমা মিডিয়া এই শান্তি চুক্তি শব্দের আড়ালে ঢাকার চেষ্টা করছে। আর এই পুরো ক্রাইসিসের সবচেয়ে বড় বিজয়ী হলো নন ওয়েস্টার্ন ব্লক, চীন এবং রাশিয়া। এই পুরো সময় ইরানকে যে পরিমাণ ডিপ্লোম্যাটিক এবং ইকোনমিক কভার দিয়েছে তা নজিরবিহীন। তারা সারা বিশ্বকে প্রমাণ করে দিয়েছে যে আমেরিকার স্যাংশন বা ব্লকেট আর আগের মতো কাজ করে না। একসময় পরিস্থিতি এমন ছিল যে আমেরিকা কোনো দেশের উপর অর্থনৈতিক স্যাংশন দিলে বা সুইফট সিস্টেম থেকে বের করে দিলে সেই দেশের অর্থনীতি কয়েক মাসের মধ্যে ধ্বংস হয়ে যেত। কিন্তু আজ ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করার চল শুরু হয়ে গেছে। এই যে রয়টার্সের খবরে বলা হলো যে ডলার তার 10 দিনের সর্বনিম্ন অবস্থানে চলে গেছে, এটা কেন হচ্ছে? এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় বুঝতে হবে দর্শক। হরমুজ প্রণালী খুলে দেওয়া মানেই কিন্তু এই নয় যে ইরান তাদের কৌশলগত সুবিধা চিরতরে হারিয়ে ফেলল। বরং ব্যাপারটা ঠিক তার উল্টো। এই ব্লকেট এবং পাল্টা ব্লকেটের খেলায় ইরান এখন বিশ্ব দরবারে এটা শক্তভাবে প্রতিষ্ঠিত করে ফেলল যে তারা চাইলেই যে কোনো সময় গ্লোবাল অয়েল মার্কেট অচল করে দিতে পারে এবং খোদ আমেরিকার অর্থনীতিকে জিম্মি করতে পারে। এই প্রমাণিত ক্ষমতাটা ইরানকে আগামী দিনের যে কোনো দর কষাকষিতে একটা বিশাল সুবিধাজনক অবস্থান দেবে। যখন সুইজারল্যান্ডে আগামী শুক্রবার এই MOU আনুষ্ঠানিকভাবে সই হবে, তখন দেখবেন পশ্চিমী কূটনীতিকরা হাসি মুখে করমর্দন করবে, গাল ভরা বুলি আওড়াবে, কিন্তু তাদের ভেতরে ভেতরে থাকবে চরম হতাশা এবং পরাজয়ের গ্লানি। কারণ তারা খুব ভালো করেই জানে যে মধ্যপ্রাচ্যে তাদের যে ভয় দেখিয়ে শাসন করার, রিজিম চেঞ্জ করার পলিসি ছিল, সেটা আজ চিরতরে ভেঙে গেছে। ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন মিত্ররাও এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে আমেরিকা তাদের নিজেদের অর্থনৈতিক স্বার্থে যে কোনো সময় তাদের মিত্রদের বিপদে ফেলে পিছপা হতে পারে। ডলারের ছায়া থেকে বেরিয়ে আসার এখনই সবচেয়ে মোক্ষম সময়। এখন আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখে আজকের এই দীর্ঘ আলোচনা শেষ করতে চাই। আপনারা লজিক্যালি চিন্তা করে বলুন তো, আমেরিকার এই পিছু হটার ফলে এবং নিউক্লিয়ার প্রোগ্রামে কোনো ছাড় আদায় করতে না পারার কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্রদের, বিশেষ করে ইসরায়েলের অবস্থান কি আগের চেয়ে অনেক বেশি দুর্বল এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ল না? আর এই ডলারাইজেশনের যুগে, যেখানে খোদ মার্কিন ডলার তেলের ধাক্কায় এমন মুখ থুবড়ে পড়েছে, সেখানে মার্কিন ডলার কি খুব শীঘ্রই তার গ্লোবাল রিজার্ভ কারেন্সির স্ট্যাটাস চিরতরে হারাতে চলেছে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।